রুহি কোনো মতে ঠিকানাটা বলে আর কিছু বলতে পারল না। ওপাশ থেকে কলটা কেটে যায়। ঈশান তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে পড়ে। ঝড়ের গতিতে গাড়ি চালাতে থাকে। তার বুকে আজ অজানা ভয়, আশঙ্কা। এদিকে সকালবেলা আকাশ মেঘলার ঘরে নাস্তা দিতে এসে অবাক, কারণ মেঘলা ঘরে কথাও নেই। আশ্চর্যজনক বিষয়, দরজাটা তো বাহির থেকে দেওয়া ছিল। হঠাৎ ব্যালকনির দরজা খোলা দেখে ওদিকে পা বাড়ায় আকাশ। আর যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ব্যালকনিতে মোটা দড়ি পেঁচিয়ে রাখা, তার মানে মেঘলা ব্যালকনি দিয়ে পালিয়েছে। এত সিকিউরিটির উপেক্ষা করে বের হতে পারল কিভাবে? আকাশ তৎক্ষণাৎ চিল্লাপাল্লা শুরু করে দেয়। গার্ডদের বিভিন্ন বোকাঝোকা করতে থাকে। এরই মধ্যে আকাশ বেরিয়ে পড়ে। যেতে যেতে খেয়াল করে মেন দরজায় রক্ত লেগে আছে, যেটা দেখে আকাশের দম বের হয়ে যাওয়ার মতো উপক্রম। তার মানে কি মেঘলা আঘাত পেয়েছে? আর একটু সামনে এগোতেই দেখতে পেল রক্তের পায়ের ছাপ। এবার আকাশ শিওর হয়ে গেছে মেঘলা আহত হয়েছে। একটুও অপেক্ষা না করে মেঘলাকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে ঈশান বারবার আকাশের ফোনে কল দিচ্ছে, কিন্তু কোনো মতে কল ঢুকতে পারছে না। ঈশান আরো বেশি চিন্তিত হয়ে যায়। ঈশানের গাড়ি থামে একটি শুনশান জায়গায়। চারিদিকে শুধু ঘন গাছপালা, এক কথায় বলতে গেলে জঙ্গলের মতো। ঈশান চারিদিকে রুহির নাম ধরে ডাকতে থাকে। এক পর্যায়ে জঙ্গলের ভেতরে ঢুকে যায়। ঈশানের কপালে চিন্তার ভাঁজ। ক্রমাগতভাবে আড়ষ্ট হচ্ছে ঈশান। কোথাও রুহিকে খুঁজে পাচ্ছে না। রুহিকে অপহরণ করে নেওয়া হয়েছে। খবরটা শোনার পর থেকেই ঈশানের মন অশান্ত। সে বুঝতেই পারছিল প্রতিটি মুহূর্ত দেরি করা মানেই রুহির বিপদ বাড়ানো। তাই আর অপেক্ষা না করে সে জঙ্গলের ভেতরে প্রবেশ করলো। জঙ্গল ছিল গভীর আর রহস্যময়। চারপাশে কেবল গাছের ফাঁক দিয়ে আসা অল্প কিছু আলো, পাখির কিচিরমিচির আর গাছের পাতার বাতাসের শব্দ যেন ঈশানের মন আতঙ্ক ছড়াচ্ছিল। তবু তার লক্ষ্য ছিল একটাই, রুহিকে খুঁজে পাওয়া। অনেকক্ষণ খোঁজার পর অবশেষে একটা পুরনো কুঁড়ে ঘরের সামনে রুহির ফিসফিসিয়ে গলার আওয়াজ শুনতে পেল। কুঁড়ে ঘরের ভিতরে তাকিয়ে দেখল রুহি হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। চারপাশে কয়েকজন অসস্ত্র গুন্ডা পাহারা দিচ্ছে। ঈশান জানতো সরাসরি লড়াইয়ে জেতা সম্ভব নয়, তাই কৌশলেই একমাত্র উপায়। তাড়াহুড়া না করে ঈশান আশেপাশে নজর রাখলো। মাটিতে পড়ে থাকা একটি লম্বা লাঠি আর কিছু পাথর তুলে নিল। এরপর দূরে একটি জায়গায় পাথর ছুঁড়ে শব্দ তৈরি করলো। শব্দ শুনে গুন্ডারা বিভ্রান্ত হয়ে বাইরে গেল। এই সুযোগে ঈশান চুপিসারে কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে রুহির বাঁধন খুলে দিল। কিন্তু তাদের বের হওয়ার আগেই এক গুন্ডা ফিরে এলো, চিৎকার দিয়ে বাকিদের ডাকলো। এবার ঈশান আর পালানোর চেষ্টা না করে সরাসরি লড়াইয়ে নামলো। লাঠি হাতে সে একে একে গুন্ডাদের আক্রমণ করলো। রুহিও সাহস করে একটা পাথর তুলে একজনকে আঘাত করলো। কিছুক্ষণ তুমুল লড়াইয়ের পর অবশেষে সব গুন্ডা মাটিতে লুটিয়ে পড়ল। ঈশান আর রুহি দ্রুত জঙ্গল থেকে বেরিয়ে নিরাপদ স্থানে চলে গেল। জঙ্গলের ভেতর অন্ধকার, চারিদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে পোকামাকড়ের শব্দ। ঈশান শান্ত শরীরে রুহিকে নিয়ে সামনের দিকে এগোচ্ছিল। রুহি কিছুক্ষণ চুপচাপ হাঁটল। তারপর হঠাৎই তার পায়ের তলায় শুকনো পাতার শব্দ তুলে থেমে গেল। ঈশান পেছন ফিরে জিজ্ঞাসা করল, কি হলো রুহি, ঠিক আছে তো? রুহি মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি জানো না ঈশান, এই জঙ্গলে কেউ কখনো একা নিরাপদ নয়। ঈশান কিছু বুঝে ওঠার আগেই রুহি কোমর থেকে ধারালো ছুরি বের করে দ্রুত ঈশানের বুকে বসিয়ে দিল। ঈশান হতবাক হয়ে কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। ব্যথা আর
ধাক্কায় তার শরীরের ভারসাম্য হারিয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। রুহি নিঃশব্দে ঈশানের উপর ঝুঁকে পড়ে বলল, তুমি জানো ঈশান, ভালোবাসা শুধুই এক ব্যক্তির জন্য, সবার জন্য। রুহি নিজের চোখের পানি ফেলে না। আমি শুধু একজনেই ছিলাম, আর তারই থাকবো, যাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। কি ভাবলে কিছু জানবো না? আমি এতটা সহজ সব কিছু? আমি সব জানি ঈশান। তুমি সেই, তাই না, যে 5 বছর আগে প্ল্যান করে আমার আর তুষারকে ব্যবহার করে খান পরিবারের সকলকে মেরে ফেলেছ। কিন্তু কেন? ওরা তো নিজের পরিবার হয় তোমার। কিন্তু তাতে আমার কিছু যায় আসতো না। কখন যায় আসছে জানো? যখন তুমি আমার বান্ধবী আর আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। তুমি সেই যে মেঘকে মেরে ফেলেছ, আর ষড়যন্ত্র করে তুহিনকেও মেরেছ আমার হাত দিয়ে। এই পাপের ফল তো তোমাকে পেতেই হবে। আরও কথা আছে তোমার কাছে। কতবার তোমাকে মারার প্ল্যান করেছি, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়েছি। ঈশান থমকে যায়। ফ্ল্যাশব্যাক। ওই দিন যখন ভার্সিটি থেকে ফেরার পথে রুহির সাথে তুষারের দেখা হয়েছিল, সেদিন তুষার রুহিকে একটি ভিডিও দিয়েছিল যেখানে 5 বছর আগে ঈশানের সাথে তুষারের কিছু কথোপকথন হয়, যেখানে ঈশান স্পষ্টভাবে বলছিল সে খান পরিবারের ধ্বংস চায়, আর সেটা রুহির মাধ্যমে। সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এসব কিছু রুহির কাছে ক্লিয়ার হয়ে যায় একেবারে। ঈশান আকাশকে মারতে চেয়েছিল, কিন্তু আকাশকে না মারতে পেরে সে মেঘলাকে মেরেছে। ঈশান সেই তৃতীয় ব্যক্তি, আর কেউই না। ঈশান তার ভালোবাসার তুহিনকে তার থেকে কেড়ে নিয়েছে। সব কিছু জেনে রুহি স্তব্ধ হয়ে গিয়েছিল। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল সে নিজের হাতকে আবার রক্ত দিয়ে রাঙাবে, দরকার পড়লে একটা খুন করবে। কিন্তু হ্যাঁ, এবার তা ঘৃণার জন্য না, বরং তুহিনের প্রতি একরাশ ভালোবাসার জন্য। তার জীবনের একজনই ছিল আর একজনই থাকবে। তারপরে রুহি ইচ্ছাকৃতভাবে সম্পর্কে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেয় ঈশানকে। সব কিছু তার প্ল্যান মোতাবিক ছিল। ওই দিন রাস্তায় অ্যাক্সিডেন্টটা রুহি প্ল্যান ছিল, কিন্তু ভাগ্যক্রমে তার বাবা বাঁচিয়ে নেয়। ওই দিন তুষার তাকে কিডন্যাপ করেছিল, কিন্তু রুহির সম্পূর্ণ সম্মতিতে। রুহির প্ল্যান এমন ছিল যে ঈশান ইচ্ছায় নিজেকে নিজে শেষ করে দিবে, কিন্তু সেই প্ল্যানও সফল হতে পারেনি। তারপর রুহিও সিদ্ধান্ত নেয় সে নিজের হাতেই শেষ করবে। সেই জন্যই গুন্ডা ভাড়া করে নিজেকে নিজে অপহরণ করায়, যেন ঈশানের শুনশান জঙ্গলে আসতে পারে। আর সেটাই হলো বর্তমান। তার ঠান্ডা কণ্ঠস্বর আর চোখের নিষ্ঠুর ঝিলিক যেন জঙ্গলের অন্ধকারের সাথে মিশে গেল। ঈশানের বুক চিরে অনবরত রক্ত পড়ছে। ঈশান মাটিতে পড়ে ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল। বুকের গভীর ক্ষত, রক্তে ভিজে যায় মাটি। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। তবু রুহির দিকে তাকিয়ে তার ঠোঁটের একটুখানি রহস্যময় হাসি ফুটল। রুহি ছুরিটা হাতে ধরে কাঁপতে কাঁপতে বলল, তোমাকে মেরে ফেলতে আমার এতটুকু দুঃখ হচ্ছে না ঈশান, কারণ আমি তোমাকে কখনো ভালোবাসিনি। আমি শুধু তুহিনকে ভালোবাসি। সে আমার জীবনের সব কিছু। ঈশান নিঃশ্বাস নিতে নিতে বলল, তাহলে তুমি তুহিনকে পেয়েছো রুহি? তুহিন তো সবসময় তোমার কাছে ছিল, তোমার আশেপাশে, তোমার ছায়ায়। রুহি অবাক হয়ে তাকায়। তুমি কি বলতে চাইছো? ঈশান অর্ধেক চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, তুহিন তোমার চেয়ে বেশি ভালোবাসি তোমাকে। তোমার প্রতিটা ভুল ক্ষমা করে দিয়েছে। এতটাই গভীর তার ভালোবাসা। কেন রুহির বুকের ভেতর এরকম অদ্ভুত যন্ত্রণা হচ্ছে? জঙ্গল নিস্তব্ধ, চাঁদের আলোর পাতায় ফাঁক গলে মাটিতে পড়ছে। চারিদিকে ঝিঝি পোকার একটানা শব্দ, যেন প্রকৃতি নিজেই শোকগাথা গাইছে। ঠান্ডা বাতাসের স্পর্শে গাছের ডালপালা দুলছে ধীরে ধীরে। সেই গভীর অন্ধকারের মাটিতে পড়ে ঈশান। তার শরীর নিস্তেজ, কিন্তু চোখের কোণে এখনো এক বিন্দু আলো। রুহি ঈশানের পায়ে হাঁটু গেড়ে বসে পড়ে, চোখে
বিভ্রান্তি, মন ভরে আছে এক অভ্যস্ত শূন্যতা। ঈশান তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, রুহি, প্রকৃতি যেমন হারায় শীতের পাতা, তেমনি আমি হারিয়ে গেলাম তোমার মনের গভীরে। তুমি তো ছিলে আমার পৃথিবী, কিন্তু পৃথিবী কি কখনো বুঝতে পেরেছে সূর্যের অন্তিম আলোকে? আমি হারিয়েছি তোমাকে ভালোবেসে। তবু ভালোবাসার এই হারানোতে নেই কোনো দুঃখ, শুধু আছে মুক্তি। ঈশানের দম বন্ধ হয়ে আসছে, এবার পুরো শুয়ে পড়ে। তারপরও রুহির মুখ পানে চেয়ে এক হাতে রুহির হাত স্পর্শ করে কাঁপা কাঁপা ভাবে, তারপর মৃদু হেসে বলতে থাকে, তোমাকে আমি মৃত্যুর মতো ভালোবাসি। মৃত্যু যেমন চিরন্তন সত্য, তেমনি তোমাকে ভালোবাসি এটাও গভীরতম সত্য। আর এটা অস্বীকার করা আমার অসাধ্য। যদি পরের জন্ম বলে কিছু থাকে, তবে সেখানে তুমি একান্ত আমার পূর্ণতা হয়ে এসো। কিন্তু হয়তো এই জন্মে আমি সার্থক। একটা কথা মনে রেখো, আমি সার্থক। তারপর সম্পূর্ণভাবে চোখ বন্ধ করে ফেলে। সঙ্গে সঙ্গে চারিদিকে শীতল হাওয়া বয়ে যায়, বিষণ্ণতায় ছেয়ে যায় চারিদিক। রুহি চুপচাপ, চারিদিকে গভীর নীরবতা, সবাই দূরে, শুধু সে আর নিস্তব্ধ প্রকৃতি। তার হাতে রক্তের দাগ শুকিয়ে আছে, তবু তার মনে এক অসম্ভব শূন্যতা ভর করেছে। খুশি হওয়ার কথা, সে তো চাইছিল এটা, তবু কেন মনটা এমন ভারী? ঈশানের মুখটা বারবার চোখে ভাসে, তার সেই ম্লান হাসি যেন একটা বাধা হয়ে রইল। রুহির বুকটা কেমন খালি খালি লাগছে। এমন কেন মনে হচ্ছে সে অনেক কিছু হারিয়ে ফেলছে? আসলে কি সে হারিয়ে ফেলেছে কিছু? তারপর ঈশানের মুখ পানে চেয়ে বিড়বিড় করে বলতে থাকে, জ্বলছে চাঁদ, আলো ম্রিয়মান, তবু আমার ভেতর বিষণ্ণ গান। খুশির প্রদীপ নিভে যায় হাওয়ায়, কেন জানি মনে ছায়া জমে ঠাই। চেয়েছিলাম শেষ করি সব, মুছে ফেলি পুরনো রক্তচাপ, তবু কেন মনে শূন্য গহ্বর, কেন বেজে ওঠে এক ব্যথিত প্রহর। আমি তো চেয়েছি ঈশান থাকুক দূরে, তবু কেন চোখ ভিজে আসে অজস্র স্রোতে। কেন প্রকৃতি এত চুপচাপ আজ, কেন পাখির গানও লাগে শুধুই সাজ। চারপাশে গাছরা নীরব ঠায়ে, বাতাসে ভেসে আসে অপরাধের ব্যথায়। আমি কি ভুল করলাম এই শূন্যতা কেন কিছুই না বলায়? তার মনে হচ্ছিল অন্ধকারে হারিয়ে গেছে সব। খুশি হওয়ার বদলে তার মনে ব্যথার ভার। প্রকৃতি তার কাছে শুধুই এক বিশাল বাধা। আর রুহি কোনো মতে নিজের শরীরটা টেনে নিয়ে জঙ্গলের পথ ছাড়ল। পেছনে রয়ে গেল ঈশানের নিথর দেহ। তার শেষ কথাগুলো যেন বাতাসে মিশে গেছে। রুহির মাথায় ঝড় বইছিল, তবু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল। গাড়িতে বসে ইঞ্জিন চালু করলো। চারপাশে অন্ধকার তাকে ঘিরে ধরেছে, তবু তার মনের ভেতরটা আরো বেশি অন্ধকার। মনে হলো যেন সে এক খালি ঘরের ভেতরে আটকা পড়ছে। সেই ঘরে কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু দেওয়ালগুলো যেন তার ভুলগুলো প্রতিধ্বনি হচ্ছে। সে গাড়ি চালাতে চালাতে নিজেকে বলল, আমি তো যা চেয়েছিলাম তাই করেছি, ঈশান আর নেই, এখন আমি মুক্ত। তাহলে কেন মনে হচ্ছে আমি কিছু হারিয়ে ফেলেছি? কেন এই খালি খালি অনুভূতি, যেন আমার ভেতরে সবকিছু শূন্য হয়ে গেছে? রুহি ব্রেক চাপার আগেই তার গাড়ির সামনে বাম পাশের কিছু একটা ধাক্কা খেয়ে পড়ল। সে ভয়ে গাড়ি থামিয়ে বাইরে বের হলো। রাস্তার ধারে অন্ধকারে মেয়েটি শুয়ে আছে। রুহি কাছে গিয়ে দেখলো, যা যা দেখলো তার জন্য সে একটুকু প্রস্তুত না। রুহি আশ্চর্যজনকভাবে সামনের মেয়েটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ সামনে আরেকটি গাড়ি তাদের দিকে এগিয়ে আসছিল। গাড়িটি একেবারে রুহির সামনাসামনি এসে দাঁড়ায়, আর গাড়ি থেকে একটি লোক বেরিয়ে আসে। যেদিকে তাকিয়ে রুহি স্তব্ধ হয়ে যায়। ঘরের অন্ধকারে সুচিপূর্ণ আলো ধীরে ধীরে মসৃণায়ন হচ্ছে। তুষার তার ঠোঁটের এক সাইটিক হাসি দিয়ে ধোঁয়া ছাড়ছিল। সামনে দাঁড়িয়ে থাকা অচেনা লোকটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, যেন কোনো এক রহস্যের সমাধান এখনো বাকি। তুষার ধীরে ধীরে বলল, সব কিছু শেষ, সব কিছু ঠিকঠাক হয়েছে। রুহি তার কাজ করেছে। ঈশান রূপী কাজটা শেষ করার পর আর কিছু বাকি নেই।
প্ল্যান অনুযায়ী সব কিছুই চমৎকারভাবে কাজ করেছে। লোকটি কিছুক্ষণ নীরব থাকলো, তারপর ঠান্ডা গলায় বলল, তোমার প্ল্যান একদম সঠিক ছিল তুষার। তোমার নির্দেশ মেনে কাজ হয়েছে। তবে কখনো কখনো প্রকৃতির খেলা একটু বেশি জটিল হয়ে যায়, কিন্তু যেভাবে তুমি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছো তা প্রশংসনীয়। তুষার তার হাসি আরও প্রসারিত করলো, তারপর একটি প্যাকেট খুলে বের করে এক সিগারেট ধরালো। ধোয়ার পর ধোঁয়া ছড়িয়ে পড়তে লাগলো। আমরা সবাই নিজের মনের মতো মানুষদের নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু তোমরা ঠিকই বলো, সব কিছু নিয়মের মধ্যে থাকে না। তবে এইবার সবই আমাদের হাতে। লোকটি তার গভীর চোখে এক ঝলক তাকিয়ে বলল, হ্যাঁ, সবকিছু আমাদের হাতে। তবে মনে রেখো, একদম শেষ মুহূর্তে ভুল করলে পরিণতি ভয়াবহ হতে পারে। তুষারের চোখে এক আভাস, কিন্তু সে কিছু বলেনি। ভুল করার জায়গা নেই, সব পরিকল্পনা সফল হয়েছে। তুষার ঠান্ডা গলায় বলল। অচেনা লোকটি আবার মাথা নেড়ে বলল, তাহলে সব ঠিক আছে, কাজ তো হয়ে গেছে, এখন আর কিছু অপেক্ষা নাই। তুষারের হাসি আরো গভীর হলো, কিন্তু তার মধ্যে কিছু ছিল, অদ্ভুত এক অশুভ শান্তি। 6 মাস পর একটা শান্ত বিকেল, সূর্য সবে অস্ত যাচ্ছে। রুহি ব্যালকনিতে দাঁড়িয়ে, হাতে এক কাপ চা। বাতাসের মৃদু শীতলতা, গাছগুলোর ডালপালা দুলছে এবং দূরে পাহাড়ের আড়ালে সূর্য গলে যাচ্ছে। তার চারপাশে প্রকৃতি যেন এক অমায়িক নীরবতা ছড়িয়ে দিয়েছে। পাখিরা এবার আর গাইছে না, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। রুহি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তার চোখে এক অদ্ভুত শূন্যতা। একেবারে গভীর থেকে সে ভাবতে থাকে, যেন পৃথিবীটা একা একা ঘুরছে আর তার মধ্যে সে নিজেকে হারিয়ে ফেলছে। প্রকৃতির কোলাহল কিছুটা শান্তির মতো লাগলেও তার মনে এক অদৃশ্য বেদনা ছিল। প্রতিটি পাতা, প্রতিটি বাতাসের ঝাপটায় মনে হচ্ছিল যেন তারই দুঃখের প্রতিফলন। তিনি একা, একেবারে একা। এমন সময় রুহির ঠোঁট ফাঁকা করে বলল, অতীতের সবকিছু যেন মুছে গেছে, কিন্তু কেন মনে হচ্ছে এখনো কিছু বাকি রয়ে গেছে। এই নিঃসঙ্গতা, এই শূন্য কিছু একটা ছিল না। সে আবার চুপ হয়ে যায়, তারপর খুব আস্তে গলায় বলে, যা কিছু হারানো তা ফিরে আসে না। আমি কি সত্যিই জানতাম যে আমি যা চেয়েছিলাম তার জন্য আমাকে কি ত্যাগ করতে হবে? মনে মনে আরো কিছু বলে, মনে হয় আমার জীবনটা কোনো এক অজানা পথে হারিয়ে গেছে। কিছু মনে হয় আর মনে পড়ে না, শুধু এই শূন্যতা। সব কিছু মুছে গেলে তখন কি জীবনের কোনো মানে থাকে? রুহি আকাশের দিকে তাকিয়ে বলল, প্রকৃতিও হায়, এটা বুঝতে পারেনি আমাকে এই জায়গায় ফেলে রেখে কেন এভাবে খালি হয়ে গেলাম। সে তার কাপটা নিঃশব্দে টেবিলে রাখলো, গভীর এক শ্বাস ফেলে চোখ বন্ধ করে বলল, এখন আর কেউ নেই, শুধু একা একা। শূন্যতা সেই পুরনো পৃষ্ঠা ছেড়ে দিয়ে নতুন কোনো লেখার শুরু হতে পারে। এটি একটি খালি ক্যানভাস, যেখানে জীবনের সেরা ছবি আঁকা এখনো বাকি। কখনো শূন্যতায় ডুবে যেয়ে আমরা বুঝতে পারি আসলেই অনেক কিছু আমাদের হাতে আসে যখন আমাদের মনটাও মুক্ত হয়ে যায়। পাশে তার দরজার দিকে তাকিয়ে মনে হলো যেন কিছু অব্যক্ত কথা ছিল যা কখনো বলে উঠতে পারেনি। রুহি লাগেজ গুছিয়ে নিচে নামতে থাকে। ড্রয়িং রুমে আমেনা বেগম বসে আছে। রুহি আমেনা বেগমের সামনে গিয়ে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি চলে যাচ্ছি পুপি, নিজের খেয়াল রেখো। আমেনা বেগম রুহির মাথায় হাত বুলিয়ে দেয়। রুহি ছলছল নয়নে আমেনা বেগমের দিকে তাকিয়ে থাকে। সে অনুতপ্ত, তার কাছ থেকে দুটো সন্তান কেড়ে নিয়েছে নিজ হাতে, আর কোনো কথা না বাড়িয়ে চলে যায় সেখানে যেখানে রুহির অজানা শান্তি আছে। হ্যাঁ, রুহি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সে তুহিনের সেই ওই পুরনো বাংলোতে নিজের বাকি জীবন পার করে দিবে। এদিকে আমেনা বেগমের ফোনে কারো কল আসে। কলটা রিসিভ করেই বলতে থাকে, ও চলে গিয়েছে, ওর খেয়াল রেখো।
এরপর কলটা কেটে যায়। অপর প্রান্ত থেকে কোনো কথা ভেসে আসে নাই। বুক ভরা শূন্যতা নিয়ে সে কক্সবাজারের পথে রওনা হলো। বিকেলের আলো যখন সাগরের ঢেউয়ের সঙ্গে মিশে এক রঙিন ছবি আঁকছিল, রুহি সেই পুরনো বাংলোর সামনে এসে দাঁড়ালো। দরজাটা খুলতেই তার নাকে ভেজা কাঠের গন্ধ এসে লাগলো। ঘরের ভেতরে ধুলো জমে গেছে, দেয়ালেও এখনো কিছু ছবি টাঙানো। আর হ্যাঁ, সেই ছবি আর কারো না, বরং তুহিনের আকার, রুহির প্রতিচ্ছবি। একটা পুরনো সোফায় বসে রুহি চোখ বন্ধ করলো। হঠাৎই স্মৃতির ভেলায় ভেসে এলো সেই সময় তুহিন তাকে কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছে, বলছে, তুমি জানো রুহি, তোমার মতো কাউকে আমি আর কখনো পাবো না। তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। রুহি কল্পনায় দেখতে পেল তুহিনের হাসি মাখা মুখ। তার চোখে জল এসে গেছে। নিজেকে সামলানোর চেষ্টা করে সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে সাগরের ঢেউ আর পাখির ডাক যেন তার মনে তুহিনের যত্নগুলো ফিরিয়ে আনছিল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুহিন, তুমি যেখানেই থাকো আমাকে ক্ষমা করো। তোমার ভালোবাসার মতো ভালোবাসা আর কোনোদিন খুঁজে পাবো না। আমি শুধু চাই, যদি কোনোদিন আবার দেখা হয় তুমি আমাকে ঠিক এই ভালোবাসা নিয়েই ফিরে আসো। রুহির ভেতরে এক অদ্ভুত শূন্যতা আর ভালোবাসার ভার মিশে গেল। প্রকৃতি যেন তার কষ্টকে নিজের ভাষায় গাইছিল। ঢেউয়ের শব্দে সে শুনতে পেল তুহিনের কণ্ঠস্বর। তোমার প্রতিটি স্মৃতি আমার হৃদয়ে লেখা থাকবে রুহি। অন্ধকার রুমের কোণে দাঁড়িয়ে অচেনা এক ব্যক্তি রুহির ছবির সামনে সযত্নে হাত রেখে গভীরভাবে তাকিয়ে থাকলো। একে একে তার চোখে জমে থাকা স্মৃতিগুলো যেন ছবির মাঝে ফিরে আসছিল। তার কণ্ঠে অদ্ভুত এক বিষণ্ণতা, এক প্রেমের নিঃশব্দ আর্তনাদ। আমার সমস্ত গন্তব্য তুমিতেই সমাপ্ত। তুমি, শুধু তুমি। মরতে পারি আমি। তোমার হাসি, তোমার কান্না, হয়তো কখনো ভুল, তবুও ক্ষমাযোগ্য। ক্ষমা চাই। তুমি তো ছিলে আমার ভুলের ঠিকানা, আমার গন্তব্য, আমার ভালোবাসা। তুমি ছাড়া কোথাও নয়। সমাপ্ত তুমি, শেষ তুমি। সে আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু কণ্ঠ যেন আটকে গিয়েছিল অনুভূতির তীব্রতায়। তোমার প্রত্যেকটা ভুল ক্ষমাযোগ্য আমার কাছে। সবকিছু তোমার কাছে ফিরিয়ে দিতে চেয়েছে। তার কথাগুলো যেন রুহির আকাশে ভেসে আসছিল, একটি নীরব প্রতিচ্ছবি, তবে গোপন। অচেনা ব্যক্তির দৃষ্টি ছিল এক মহাকালের মধ্যে। সে দৃষ্টি শুধু রুহির জন্যই ছিল। ছাদে দাঁড়িয়ে রুহি মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়েছিল। আশেপাশে নিস্তব্ধতা, যেন প্রকৃতিও তার একাকিত্বের সাথে মিশেছে। বাতাসের সঙ্গে খেলা করে তার শরীর মনে এক অনুভূতি স্রোত প্রবাহিত হয়। একাকিত্বর মাঝে নিজের ভেতরের অজানা কান্না লুকিয়ে রেখে রুহি মুচকি হাসলো আর অনুভূতির দিকে বলল, তুমি আছো এখানে বাতাসে মিশে তোমার সুখের সুর। তুমি আছো আকাশে জ্যোতিষ্কের মতো আলোকহীন অন্ধকারে। তুমি আছো যেখানে আমি নেই। মনের কোণে সেসব স্মৃতির ঘুরপাক খেতে থাকে। তুহিনের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত যেন রুহির অস্তিত্বের মধ্যে মিশে যাচ্ছে। কাঁপতে কাঁপতে সে বলল, তার চোখ জলে ভরে উঠে পুনরায় বলতে থাকে, তুমি আছো বাতাসের সঙ্গী। তুমি আছো আকাশে হারানো সঙ্গী। কিন্তু এ তোমার কেমন থাকা তুহিন? হঠাৎ মনে হলো যেন কে যেন তার আশেপাশে আছে। এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরল। একটু স্থির হয়ে রুহি শ্রবণ করলো। তারপর তার কানে ভেসে আসলো একটি কণ্ঠস্বর, যেন বাতাসের মধ্য থেকে ভেসে আসছে অদৃশ্য কোথাও থেকে। আমি আছি তোমার নিঃশ্বাসে, আমি আছি তোমার হৃদয়ে। যেখানে তুমি সেখানে আমি, একসাথে চিরকাল।
রুহির মন অদ্ভুত এক শান্তি অনুভব করলো, যেন সেই কণ্ঠের মধ্যে তার সমস্ত শূন্যতা পূর্ণ হয়ে গিয়েছে। রুহি তাড়াতাড়ি ছাদ থেকে নেমে চারিদিকে চোখ বুলালো, কই কেউ তো নাই, এটা তার একান্তই ভ্রম। হঠাৎ রুহির ফোনে কারো কল আসলে কলটি দেখে রুহির চোখ মুখ শক্ত আকার ধারণ করে, ক্রোধে রুহির চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে। তারপর কলটা রিসিভ করে কথা বলতে থাকে। তুষার ছিল একেবারে নিঃশব্দ, চোখের আতঙ্কের ঝিলিক। সে জানতো আজ তার শাস্তি হতে চলেছে এক অবর্ণীয় কণ্ঠের। এক ব্যক্তি তার সামনে দাঁড়িয়েছিল, মুখবায় সম্পূর্ণ নির্লিপ্ত, যেন একটি সিদ্ধান্ত নিয়েছে যা একমাত্র তার কাছে অন্ধকারের মতো নির্ধারিত। তুষার কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো। কে? অপর প্রান্ত থেকে শুধু একটা আওয়াজ ভেসে আসলো, সেটা হলো, তোর মৃত্যু। ব্যক্তিটি একটি চাপটি নিয়ে এসে তুষারের নিকট এগিয়ে আসে। প্রথম আঘাতটা এসে পড়ল তার হাতের উপর। হাতের আঙ্গুলগুলো ভেঙে গেল একে একে, সোজা উঁচু হয়ে গেছে। সেই মুহূর্তে তুষারের গলা থেকে এক ঝলক মিষ্টি শবগলি বেরিয়ে আসে। তার নিঃশ্বাস আটকে গিয়েছিল, কিন্তু সে কিছু বলতে পারছিল না। তার শরীর কাঁপছিল, শুধু তার মস্তিষ্ক ছিল গুলিয়ে। ব্যক্তিটি ধীরে ধীরে সামনে চলে এসে তার নখের দিকে তাকালো, তারপর একটি তীক্ষ্ণ ধাতব অস্ত্র হাতে তুলে নিয়ে তার নখের মধ্যে প্রবেশ করালো। তুষারের মুখ থেকে আর্তনাদ বেরিয়ে আসলো, সঙ্গে সেই শ্বাস টানতে পারছিল না। একটার পর একটা নখ মুছে যাওয়ার সাথে সাথে তার শরীরে প্রবাহিত রক্তের স্রোত বেড়ে চলল। তারপর পা থেকে শুরু করে গলা পর্যন্ত পৌঁছানোর এক ঝলক পিঁপড়ে। সেই ব্যক্তি তুষারের জিভে সোজা আঘাত করল। তুষারের এখন মনে হচ্ছিল সে তার পুরো শরীরকে অনুভব করতে পারছে না। ব্যথায় রক্তে লাল হয়ে গিয়েছে পুরো ঘর। ব্যক্তিটি কখনো কোমরে, কখনো বুকে, আবার কখনো মুখে আঘাত দিচ্ছিল। প্রতিটি আঘাতে তুষারের দাঁতগুলো ভেঙে পড়ছিল। তার শ্বাস যেন অন্ধকারের মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তুষার মুখ দিয়ে শুধু কাঁপানো শব্দ বের করছিল, কিন্তু সে কিছু বলার শক্তি পাচ্ছিল না। তার চোখের মধ্যে দৃষ্টি ছিল বিচ্ছিন্ন। সে জানতো তার মৃত্যু আসন্ন নয়, কিন্তু এই যন্ত্রণার মধ্যে সে যেন বাঁচতে পারবে না। কিন্তু ব্যক্তির কাছে তুষারের প্রতি কোনো সহানুভূতি ছিল না। ব্যক্তিটি কেবল তার মুখ থেকে সত্যটা বের করার চেষ্টা করছিল। সবকিছু বলবি তুই? তুষারের মুখ থেকে হালকা একটা শব্দ বের হলো, জায়েন। কোনো শব্দ না হওয়ার অবস্থায় সে অস্থির হয়ে উঠছিল। তুমি মরবে না তুষার। ব্যক্তিটি তার শরীরের ক্ষতগুলো পর্যবেক্ষণ করে বলল, আজকের শাস্তি শুধুমাত্র শিখানোর জন্য। তুমি যা করেছো তার জন্য আজ তোমার শরীরের সঙ্গে অন্য সব কিছু মিলিয়ে তোমাকে শাস্তি দেওয়া হবে। ব্যক্তিটি তুষারের সামনে দাঁড়িয়েছিল, তার চোখে কোনো অনুশোচনা বা সহানুভূতি ছিল না। সবার দিকে তাকানোর পর সে কণ্ঠে একটানা গম্ভীরভাবে বলল, সবকিছু বলো তুষার। তুমি জানো তুমি মরবে না, কিন্তু তুমি মরবে না তো কারণ আমি চাই তুমি সব সত্যি বলো। আমি সত্যি জানতে চাই সে কোথায়। সত্যি করে বল সে কোথায়। তুষারের শরীর থেকে রক্ত ঝরছিল, কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তার চোখে ভয়, যেন কিছু বলতে পারবে না, কারণ সে জানে কিছু বললেই তার অপর আরও কঠিন আঘাত আসবে। ব্যক্তিটি ধীরে ধীরে সামনে এগিয়ে এসে তুষারের চোখের দিকে তাকালো। তুমি কি জানো তুষার, আমি কোনো এক অদৃশ্য শিকার। তুমি যত না শিকার তার চেয়ে অনেক বেশি শিকারী, কিন্তু আজ তোমাকে শিকার বানানো হবে। তুষার কাঁপছিল, তার ভেতরে এক অজানা আশঙ্ক ছড়িয়ে পড়ছিল। তার শ্বাস অস্বাভাবিকভাবে আটকে আসছিল। আমি কিছু বলবো না।
তুষারের গলা শুকিয়ে আসছিল, কাঁপছিল। অচেনা ব্যক্তি হাসলো, একটি ঠান্ডা হাসি, যেন কোনো মানবিক অনুভূতি ছিল না তার মধ্যে। তারপর ভয়ঙ্কর রূপ ধরে ছুরি দিয়ে তুষারের বুকে আঁকুবুকু করতে করতে বলল, শেষবারের মতো জিজ্ঞাসা করছি, ও কোথায়? তুষার আরো ভয় পেয়ে গেল। সে জানতো তার জীবন এখন একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে কিছু বলল না, তার চোখে কেবল শূন্যতা ছিল। অচেনা ব্যক্তি তুষারের দিকে এক নজর দিয়েই এক ঠান্ডা ভয়াবহ হাসি দিয়েছিল। তুমি যা চেয়েছিলে তা তো পেয়েছো। এখন তোমার উপরে কি হবে তা জানো? আরো ভয়াবহ কিছু শাস্তি তোমাকে দিতে হবে। তাই বলছি, বলে দাও সে কোথায় আছে। ব্যক্তিটি এ ধরনের যন্ত্রপাতি হাতে তুলে নিল, যার পরিচিত কিছুটা হলেও রহস্যময়। তার মুখে কোনো অনুভূতি ছিল না, তার চোখে শুধু শীতলতা। যত চুপ করে থাকবে তত বেশি যন্ত্রণা সহ্য করতে হবে। এতটুকু বলে সে তুষারের শরীরের ক্ষতগুলো আরো গভীর করতে শুরু করলো, যেন তুষারের কাছে প্রতিটি আঘাতের সঙ্গে তার গোপন সত্য বের হয়ে আসবে। তুষারের শরীর তীব্র যন্ত্রণায় কাঁপছিল, তবে তার মধ্যে ছিল এক অদ্ভুত নীরবতা, যেন সে আর কিছু বলবে না, কিছু শিখবে না, শুধু যন্ত্রণা। এরপর ছুরিতে একেবারে গলাটা কেটে নেয়। এতেই তুষার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যেটা দেখে অচেনা ব্যক্তিটি হাসতে থাকে আর বিড়বিড় করতে থাকে, আমি ঠিকই খুঁজে নেব সে কোথায় আছে। সে তো নিজে থেকেই ধরা দিবে আমার কাছে। বলেই হা হা করে হাসতে থাকে। এরপরে তো তার আরও গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা মনে করে তাৎক্ষণিক নিজের কাজে লেগে পড়ে। আর কাজটি ছিল অনেক ভয়ঙ্কর। তুষারকে একটি টেবিলে শুইয়ে রেখে খুবই যত্ন সহকারে শরীরের টুকরো করতেছে। শরীরের মাংসপিণ্ডগুলো সুন্দর করে কেটে পলি ব্যাগে রেখে দিচ্ছে। তারপর শরীরকে কয়েক টুকরো করে একটি বস্তায় ভরে কাউকে কল দেয় অচেনা ব্যক্তিটি। আর যে মাংসগুলো পলিব্যাগে ভরে রেখেছিল সেগুলো বাইরে গিয়ে পোষা কুকুরগুলোকে দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কুকুরগুলো মাংসের উপর হামলা চালায়। বহু বছরের ক্ষুধার্ত তারা। অন্ধকার রুমে একাকী ব্যক্তিটি নরম হয়ে কিছু একটা নাড়াতে থাকে। সারা রুমে এক ধরনের বিষণ্ণ নীরবতা বিরাজ করছে। এক সময় তার কণ্ঠে গা ব্রাগ ভকিতে একটা সুর ভেসে আসে। সে দুঃখ, ভালোবাসা এবং অজানা এক স্মৃতি।